নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। অষ্টদশ শতাব্দীতে পণ্ডিত ভবানীচরণ পাঠক প্রথম বলা যেতে পারে সন্ন্যাসী বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার নেতৃত্বেই সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। তার আগেও সন্ন্যাসী এবং ফকিরদের বিদ্রোহ হয়েছিল, যেটা 1771 সাল এবং 1760 সালেও সেটা দেখা গিয়েছিল। কিন্তু সেই ভবানীচরণ পাঠক যেভাবে তিনি সন্ন্যাসী বিদ্রোহ শুরু করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, সেই প্রতিচ্ছবি আমরা কিছুটা হলেও লক্ষ্য করছি এই একবিংশ শতাব্দীতে এসে। ভবানীচরণ পাঠকের মতো ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ অনেকটা সেই আদলেই যেন সন্ন্যাসী বিদ্রোহ শুরু করেছেন শাসকের বিরুদ্ধে। আজকে কলকাতার রাজপথে সেই মিছিল চলছে এবং রাজপথে সেইভাবেই সেই বিদ্রোহের যেন কিছুটা আগুন লক্ষ্য করা যাচ্ছে। সেদিনের সেই বিদ্রোহ ছিল ইংরেজ শাসকের বিরুদ্ধে, এবং ইংরেজ শাসক যখন সন্ন্যাসীদের ওপরে অত্যাচার শুরু করেছিল, 150 জন সন্ন্যাসীকে হত্যা করেছিল, তার প্রতিবাদে সন্ন্যাসীরা রাস্তায় নেমেছিল, ফকির সন্ন্যাসী তারা রাস্তায় নেমেছিল। আজকে ঠিক সন্ন্যাসীদের বিরুদ্ধে বহরমপুর ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, সেই নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে আজ সন্ন্যাসীরা রাজপথে নেমে তার প্রতিবাদ করছেন। এটা এক ধরনের সন্ন্যাসী বিদ্রোহ, শাসকের বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহ। এই সন্ন্যাসী বিদ্রোহের ফলে তৃণমূল কংগ্রেসের অবস্থা কি বেশ কিছুটা কোণঠাসা হয়ে যেতে পারে? প্রশ্নটা এখানে। অনেকে বলছেন সাধু সন্ন্যাসীদের নিয়ে এভাবে কথা বলা কতটা বাঞ্ছনীয়, সেটা কিন্তু ভেবে দেখার সময় এসেছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সাধুরা রাজনীতি করতে যাবেন কেন, পাশাপাশি পাল্টা একটা শ্রেণী তখন তার জবাব দিয়েছে, সাধুরা যদি রাজনীতি না করেন সেটা ভালো কথা, সাধুরা রাজনীতি করবেন না, ঠিক আছে, কিন্তু তাহলে পরোক্ষভাবে তিনি কি বলতে চেয়েছেন যে অসাধুরা রাজনীতি করবেন? তাহলে এই সাধুরা রাজনীতি করবেন কেন? এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে যে যারা রাজনীতি করেন তারা কি অসাধু? প্রশ্নটা এখানে উঠেছে। ফলে সামগ্রিকভাবে যারা রাজনীতি করেন তাদেরও গায়ে পরোক্ষভাবে কিন্তু ফোসকা পড়েছে, এ কথাটাও বলা যেতে পারে। স্বাভাবিকভাবে আজকের যে সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছে সেইটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এইটা কিন্তু খুব বড় প্রান্তের প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আজকে কলকাতার রাজপথে যেভাবে খালি পায়ে সন্ন্যাসীরা বাংলার শাসকের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন, সেইটা দেখার মতন ঘটনা ইদানিংকালে নয়, অষ্টাদশ শতাব্দীর পর এই প্রথম সন্ন্যাসী বিদ্রোহ শুরু হলো এই রাজ্য থেকে। এর আগে আমরা 1799 সালে চুয়ার বিদ্রোহ দেখেছি, 1831, 1832 সালে আমরা সাঁওতাল বিদ্রোহ দেখেছি, এবং 18 শতকে জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বৈকুণ্ঠপুরে অঞ্চলে ভবানীচরণ পাঠকের নেতৃত্বে বিদেশি শাসকের বিরুদ্ধে বাংলার সন্ন্যাসীরা গর্জে উঠেছিল, বিদ্রোহ ঘোষণা করেছিল। তার অনেকগুলো কারণ ছিল। ইংরেজ শাসকরা তারা কর আদায় করতে সন্ন্যাসীদের ওপরে চাপ সৃষ্টি করেছিল। সন্ন্যাসীরা তখন আজকে সন্ন্যাসীদের মতন ছিলেন না। আজকে যে সন্ন্যাসী যে আশ্রম, যে সেবাশ্রমগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু সন্ন্যাসীদের একটা থাকার বন্দোবস্ত আছে, এবং সেখান থেকে সন্ন্যাসীরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার একটা তাদের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেই অষ্টাদশ শতাব্দীতে সেরকম অবস্থা ছিল না। তখন সন্ন্যাসীরা অনেকটা ভবঘুরে অবস্থায় থাকতেন, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের যে সেবাকর্ম তারা করতেন। এই যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যখন তারা কাজটা করতেন, তখন ইংরেজ শাসক তাদের থেকে কর আদায় করতে পারতেন না, কারণ হচ্ছে তাদের স্থায়ী বাসস্থান ছিল না। ফলে যখনই সন্ন্যাসী বা ফকির এরা দেখতেন, তখনই তাদের ওপরে একটা শাস্তি
নেমে আসতো এবং তাদের ধরে ধরে মারধর করা হতো, এরকম অভিযোগ তখন ছিল। এবং তার পরিপ্রেক্ষিতে সেই সময় বাংলাদেশ এবং পশ্চিমবাংলা, ভারত ইত্যাদি সব একসঙ্গে একটা বড় বাংলা ছিল। সেই বাংলায় সমস্ত সন্ন্যাসী ফকিররা রাস্তায় নেমে ইংরেজ শাসকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, বিদ্রোহ শুরু করেছিল। সেটাকে সন্ন্যাসী বিদ্রোহ নামে খ্যাত। সেই সন্ন্যাসী বিদ্রোহের যে প্রতিচ্ছবি আজ আমরা কলকাতা রাজপথে দেখলাম। এই আজকে যারা এই রাজপথে যাদের দেখা গেল, তাদের মধ্যে ছিল ভারত সেবাশ্রম সংঘ গড়িয়াহাট, রামকৃষ্ণ মিশন মঠ মিশন গোলপাক নরেন্দ্রপুর, তারপরে ইস্কন মন্দিরের ক্যামাক স্ট্রিট, তারপরে মহানির্বাণ মঠ গড়িয়াহাট, রাম ঠাকুরের আশ্রম যাদবপুর, শ্রীগুরু সংঘ আশ্রম নাকতলা, মতুয়া মহাসংঘ, বাবা লোকনাথ আশ্রম, বিজয় সিং মঠ মন্দির, এইরকম অনেক। এবং এদের মধ্যে অনেকে ছিলেন, অনেকে ছিলেন, কিছু প্রতিনিধি ছিলেন, অনেকে ছিলেন না। কিন্তু এদের যে প্রতিবাদের একটা ঢল কিন্তু নেমেছে। এই যে প্রতিবাদের ঢলটা যে নামলো, এইখানে শাসকের কিন্তু বড় ধরনের একটা এফেক্ট করতে চলেছে, এরকম অনেকে মনে করছেন। কারণ সন্ন্যাসীরা তারা সাধু, তারা সমাজসেবা করেন। যখন বন্যা হয়, যখন বিভিন্ন মহামারী হয়, যখন নানা ধরনের ঘটনা ঘটে, তখন এই সন্ন্যাসীরা রাস্তায় নেমে তারা কিন্তু নিজের জীবনকে বিপন্ন করে মানুষের সেবায় নিমগ্ন হন। তাছাড়া রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে যতগুলো এই ধরনের মঠ মিশন আছে, তাদের প্রতি সাধারণ মানুষের একটা দুর্বলতার জায়গা রয়েছে। সেই দুর্বলতার জায়গায় আঘাত করা মানে হচ্ছে সাধারণ মানুষের মনে আঘাত করা। সংখ্যালঘু মানুষেরাও এই ধরনের যে সমস্ত সমালোচনা তৈরি হয়েছে সন্ন্যাসীদের সম্পর্কে, তারা কিন্তু ব্যথিত। সন্ন্যাসীদের বিরুদ্ধে এই ধরনের আচরণ শাসকের তারা কিন্তু অনেকেই মেনে নিতে পারেননি। এটা একটা সত্যি বলতে পশ্চিমবঙ্গে এই যে সন্ন্যাসী বিদ্রোহ শুরু হলো, সেই অষ্টাদশ শতাব্দীর সেই প্রতিচ্ছবি এই একবিংশ শতাব্দীতে এসে আমরা লক্ষ্য করছি। এখন ঘটনাটা কিভাবে ঘটলো সেটা আপনারা সবাই জানেন, কিসের পরিপ্রেক্ষিতে হলো। এবং এই যে কার্তিক মহারাজকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে কার্তিক মহারাজ নিজে মনে করছেন তিনি অপমানিত হয়েছেন, তাকে অপমান করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যা বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে সেটা তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, নিঃশর্তভাবে তুলে নিতে হবে। এটা এমন বড় সাহসী পদক্ষেপ এই অষ্টাদশ শতাব্দীর পর এই প্রথম, অর্থাৎ আমি যেটা বলতে চাই যে ভবানীচরণ পাঠকের পর এই প্রথম কার্তিক মহারাজকে দেখা গেল। এত বড় একটা সাহসী পদক্ষেপ, শাসকের বিরুদ্ধে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া কিন্তু যথেষ্ট কঠিন, এবং সেইটাই কার্তিক মহারাজ করছেন এবং করেছেন এবং করে চলেছেন। ফলে এখানে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বা তৃণমূল দলের যে কত বড় ক্ষতি হতে পারে সেটা কি একবার ভেবে দেখেছেন কেউ? এবং এই যে সাধারণ মানুষের মনের মধ্যে একটা এই মহারাজদের যে স্থান, সেই স্থানে যে আঘাত করল, সেটাও তো ভাবার বিষয় আছে। আমরা যেটা দেখলাম, মুখ্যমন্ত্রী বলেছেন সব সাধু সমান হয় না। এই যে কার্তিক মহারাজ যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, তিনি সরাসরি রাজনীতি করে দেশটাকে সর্বনাশ করছে। এরপরই নাম করে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কন মন্দিরের রাজনীতি যোগ নিয়ে তোপ ডাকেন মুখ্যমন্ত্রী। এখানেই স্বাভাবিকভাবে কার্তিক মহারাজকে তিনি ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, সেটা যেমন ঠিক, কিন্তু পাশাপাশি তিনি এই যে রামকৃষ্ণ মিশন থেকে অন্যান্য যে সমস্ত সেবাশ্রম সংঘগুলোকে তিনি আক্রমণ করলেন, সেইটাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীকে এটা পারেন, বা যদি তার কারুর বিরুদ্ধে অভিযোগ থাকে তিনি নির্দিষ্টভাবে তাকে বলতে পারতেন। একজন সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে এই ধরনের কথা বলা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। এবং তার পরিপ্রেক্ষিতে যে সন্ন্যাসী বিদ্রোহ আমরা লক্ষ্য করছি, এই একবিংশ শতাব্দীতে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মধ্যে মনে হয় এই প্রথম অষ্টাদশ শতাব্দীর পর এই পশ্চিমবঙ্গে সন্ন্যাসী বিদ্রোহ শুরু হলো। এই বিদ্রোহের আগুন কত দূর পর্যন্ত গড়াবে কেউ আমরা জানি না,
তবে এই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে শাসক দলের বেশ কিছুটা অবস্থার অবনতি ঘটতে পারে না, এমন কথা কেউ বলতেও পারছেন না। স্বাভাবিকভাবে হয়তো শাসক একটা অন্য পরিপ্রেক্ষিতে সেই কথাটা বলার চেষ্টা করেছিল, কিন্তু তার যে পরিমণ্ডল, তার যে ব্যাপ্তি, যেভাবে চারিদিকে আগুনের ফুলকির মতন ছড়িয়ে গেছে, এখানে কিন্তু বড়ভাবে লক্ষ্য করা যাচ্ছে যে শাসকের বিরোধিতায় সম্পূর্ণভাবে একটা সন্ন্যাসী সমাজ, সাধু সমাজ, সাধু সন্ত তারা কিন্তু নেমে পড়েছেন। আজকে কলকাতা রাজপথ দেখলেই সেটা বোঝা যায়। খালি পায়ে তারা এই যে মিছিলটা করছে, তারা বাগবাজার মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত এই মিছিল করলেন। এর পরিপ্রেক্ষিতে যেটা বলা যেতে পারে যে এই বিদ্রোহ আগুন, যে লেলিহান শিখা, সেটা কোথায় গিয়ে থামবে এক্ষুনি বলা যাচ্ছে না। তবে এই কথা জোরের সঙ্গে বলা যায়, সন্ন্যাসী বিদ্রোহ অষ্টাদশ শতাব্দীর পর এই একবিংশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে ছড়িয়ে পড়ল, এটা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীব্যাপী এর আঁচ কিন্তু পড়তে চলেছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।